আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। খালেদা জিয়ার অবস্থা বিদেশে নেয়ার মতো নয় জানালেন মির্জা ফখরুল। লন্ডনের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা। সংকটাপন্ন হলেও চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন খালেদা জিয়া। সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদে দোয়া। রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্তের সুযোগ না থাকায় মায়ের কাছে নেই বললেন তারেক রহমান। সর্বোচ্চ চেষ্টার জন্য প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা করছেন সিইসি। জাতীয় নির্বাচন ও গণভোটের বাস্তব ধারণা নিতে ঢাকায় ইসির মক ভোটিং। এবং উচ্চ মূল্যের ফল ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন তরুণ উদ্যোক্তারা। নতুন প্রযুক্তি, পরিশ্রম আর সাহসিকতায় কৃষির চেহারা বদলে গড়ছেন দৃষ্টান্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এ অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, লন্ডনের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত রোববার থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। এই বাস্তবতায় বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির মাসব্যাপী কর্মসূচি নিয়ে দলীয় সংবাদ সম্মেলন। শুরুতেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন মহাসচিব। তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। এ সময় তিনি জানান, বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড লন্ডনে তার চিকিৎসকদের সাথে যোগাযোগ রেখে চিকিৎসা দিচ্ছে। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন, কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কী ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য ভিসা এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে জানান বিএনপির নেতারা। আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায়, মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন। হাসপাতালে ভিড় না করতে দলীয় নেতাকর্মী সহ সকল পর্যায়ের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। মহান আল্লাহর কাছে তার সুস্থতা ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হয়েছে। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধনীতে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এনজিও নিবন্ধনের নিয়ম সহজ ও অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। সভায় পুলিশ অ্যাকশন অধ্যাদেশ উত্থাপন করা হয়। অধ্যাদেশটি সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জন ২ থেকে ৩ দিনের মধ্যে দেশে ফিরবেন বলে সভায় জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় অবস্থার মধ্যেও রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্ত নেয়ার সুযোগ না থাকায় তিনি মায়ের কাছে নেই। এক ফেসবুক পোস্টে তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব রকম সহায়তার প্রতিশ্রুতি দেয়ায় প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। দেশ বিদেশের চিকিৎসকদের আন্তরিক সেবা ও সর্বোচ্চ চেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে ছেলে তারেক রহমান বলেছেন, তার মায়ের রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সহায়তার প্রতিশ্রুতি দেওয়ায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতিতে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে। দেশনেত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মায়ের অসুস্থতায় দেশে ফেরা প্রসঙ্গে তিনি লিখেছেন, এমন সংকটে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে। তবে অন্য সবার মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছা মাত্রই দেশে প্রত্যাবর্তনের ব্যাপারে তিনি ও তার পরিবার আশাবাদী বলে উল্লেখ করেছেন তারেক রহমান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এরই মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে এভার কেয়ার হাসপাতালে ছুটে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। এনসিপি নেত্রী তাসনিম জারা জানিয়েছেন, বেগম খালেদা জিয়া সজ্ঞানে আছেন ও চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন। বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন, নিবিড় পরিচর্যা পাচ্ছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই। এখন দেশবাসীর কাছে, সবাই রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে আমরা বলবো, সবাই দোয়া করবেন। পরিস্থিতি সব মিলিয়ে আমরা যে খুব ভালো বলবো এমন না। তাকে পরীক্ষা করা হচ্ছে, তার ডাক্তাররা নিয়ে গেছেন ওটিতে।
আমরা আশা করছি, দোয়া করছি যে তিনি দ্রুতই তিনি হয়তো সুস্থ হয়ে ফিরবেন। তার এই অসুস্থতা আপনার পুরা জাতি উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে রয়েছে। এই ডাক্তারদের মধ্যে এখন নতুন করে আবার চাইনিজ ডাক্তারও যুক্ত হয়েছে। জন হপকিন্সের প্রফেসর দু একজন আছেন, সবাই মিলে দেখবার পরে তারা আমাকে যা বলেছেন, যেই সংবাদে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, পরিস্থিতি তার চাইতে কোনো রকম অবনতি হয়নি, তিনি স্টেবল আছেন। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আসন্ন নির্বাচন নিয়ে রাজধানীতে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন করে তিনি বলেন, গণভোট নিয়ে যথাযথভাবে প্রচার শুরু হলে ভোটাররা এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাবেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনে সার্বিক ব্যবস্থার বাস্তব ধারণা নিতে এই মক ভোট বলে জানান সিইসি। এবার অন্যান্য খবর। দেশে বিচিত্র ও উচ্চ মূল্যের ফল ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন অনেক নতুন ও তরুণ উদ্যোক্তা। নতুন প্রযুক্তি, পরিশ্রম আর সাহসিকতায় তারা যেমন বদলে নিচ্ছেন কৃষির চেহারা, তেমনি গড়ে তুলছেন সাফল্যের নতুন দৃষ্টান্ত। ঠিক তেমনই এক উদ্যোক্তা মাগুরার নাসির হোসেন। তার মতে, জলবায়ুর বিরূপ প্রভাবের এই সময়ে কৃষক ও উদ্যোক্তাদের টিকে থাকতে প্রয়োজন ফসলের বীমা বাস্তবায়ন করা। শাইখ সিরাজের রিপোর্ট। মাগুরার রাউতলা গ্রামের তরুণ কৃষক নাসির হোসেন এখন অনেকটাই বদলে যাওয়া এক উদ্যোক্তা। 2021 সালে যার বাগান ছিল 45 বিঘা, আজ সেখানে খামারের পরিধি বেড়ে দাঁড়িয়েছে 150 বিঘায়। প্রথম অবস্থায় তো আর্থিক প্রবলেম ছিল, আপনাকে বলছিলাম, আপনি একটা লোনের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখান থেকে স্যার পেয়ারা আছে প্রায় 75 বিঘা, মালটা আছে প্রায় 40 বিঘা, আর বাকিটা স্যার সবজি আছে, পেঁপে, লাউ, কফি, কিছু অ্যাভোকাডো আছে। স্যার লোন শোধ হয়েছে? স্যার পরের বছর শোধ করে দিয়েছি, পরবর্তীতে ওঠানোর প্রয়োজন হয়নি। নতুন করে সংযোজন করেছেন ড্রাগন ফল, যার উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম আলো প্রযুক্তি। তবে ড্রাগন উৎপাদনে ক্ষতিকর টনিক ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এই উদ্যোক্তা। টনিক ব্যবহার করলে দেখা যায় যে ফলের এক সাইড সবুজ থাকে, এক সাইড লাল থাকে, দেখতে একটু কেমন লাগে। এগুলো মার্কেটের চাহিদা কম, গাছেরও ব্যাপক ক্ষতি হয়, অর্থাৎ একটা গাছের জীবনকাল কিন্তু ওইটা দিলে কমে যায়। প্রতি বছরই জলবায়ুর বিরূপ প্রভাব, অনিশ্চিত আবহাওয়া আর রোগবালাইয়ের কারণে নাসির সহ দেশের অনেক কৃষককে পড়তে হচ্ছে নানা চ্যালেঞ্জে, যা মোকাবেলায় সরকারি উদ্যোগ নেওয়ার দাবি তার। উৎপাদন করে ফসল হারভেস্ট করা পর্যন্ত এখানে প্রচুর টাকা বিনিয়োগ থাকে, এবং এমন হতে পারে যে ফসল ওঠার আগে একবারে পুরো ফসলটা নষ্ট হয়ে গেল। তাতে দেখা যাচ্ছে আমাদের মতো অনেক কৃষক বা অনেক উদ্যোক্তা স্যার একদম নিঃস্ব হয়ে যায়। এ কারণে স্যার যদি আমাদের একটা ইন্স্যুরেন্স থাকে, তাহলে স্যার আমরা এখান থেকে কিছুটা ফিডব্যাক পেতে পারি। নাসির হোসেনের মতো তরুণ কৃষি উদ্যোক্তারা মনে করছেন, আগামীর ফল ফসল বা মিশ্র চাষ কিংবা বাণিজ্যিক কৃষি করার জন্যে শস্য বীমা খুবই জরুরি। কারণ এ পরিমাণ বিনিয়োগে ফসল মার খেলে তারা পথে বসবে। অন্যদিকে কৃষক সংগঠনের ব্যাপারেও তিনি জোরালোভাবে বললেন। মাগুরার রাউতলা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত MBBS ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় চলতি বছর সর্বোচ্চ ফলাফল অর্জনকারী 10 জন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দেশে প্রথমবারের মতো টপ 10 জিনিয়াস ইন্টার্ন ডক্টরস 2025 অনুষ্ঠান হয়েছে। মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এই বিশেষ আয়োজন করে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। যাযাবর মিন্টুর রিপোর্ট। সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় মেধাক্রমের বিষয়টি সম্পর্কে অবগত নয়, তাই মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করতেই এই বিশেষ আয়োজন। মেডিকেলে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় স্ট্যান্ড করে 10টা ছেলে মেয়ে, এটা তো পাবলিক জানে না। তারাও 8-10টা সাধারণ মানুষের মতো, সাধারণ চিকিৎসকদের মতো, যে আমার মতো সাপ্লিমেন্টারি খেয়ে ডাক্তার হয়েছে তার মতোই ভেসে যায়। তাহলে তাদের কি দাম রইল? তারা যে স্ট্যান্ড করলো, তারা যে 1 থেকে 10ম হলো,
তাদের কি কোনো সামাজিক স্বীকৃতি দিবে না? দেশের চিকিৎসা শিক্ষা ক্রমে বিশ্বমানের দিকে এগিয়ে যাচ্ছে এবং মেধাবী তরুণ চিকিৎসকরাই আগামী দিনের স্বাস্থ্যসেবায় নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনটা জিনিস খেয়াল রাখবে, এই কথাটি আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। প্রথমত, নিজের উপর বিশ্বাস হারাবে। যত বিপদেই পড়ো, যত কঠিন পরিস্থিতিতেই পড়ো না কেন, নিজের উপর বিশ্বাস হারাবে না, সৃষ্টিকর্তার উপর আস্থা হারাবে না এবং মানুষের জন্য ভালোবাসা হারাবে না। অনুষ্ঠানে অতিথিরা জানান, চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধার আরও বিকাশে এই আয়োজন সময়োপযোগী। আপনি সেই মানুষ যে সেবা দান করতে পারেন, আপনি সেই মানুষ যিনি নির্বাচিত হয়েছেন, সেই প্রতিনিধি হিসেবে যেই প্রতিনিধি কষ্টের সময় মানুষের পাশে থাকতে পারে। আপনার হাত সেই হাত যেই হাত মানুষের কষ্ট লাঘব করে। আপনার মস্তিষ্ক সেই মস্তিষ্ক যে অন্যের বেদনায় বেদনার্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তী। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। অর্থনীতি নিয়ে এক আলোচনায় ব্যবসায়ীরা বলেছেন কঠিনতম সময় পার করছেন তারা। ব্যাংক ঋণের চড়া সুদের হার, গ্যাসের সংকট, এলসি খুলতে সমস্যা, কর নিয়ে এনবিআরের হয়রানি নির্যাতনের পর্যায়ে চলে গেছে। উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এলসি খুলতে কোনো সমস্যা নেই, কারো ব্যক্তিগত সমস্যার দায় সরকার নেবে না। তবে সরকার ব্যাংক থেকে ধার করার পরিমাণ বাড়িয়ে দেয়ায় বেসরকারি খাতে ঋণ কমেছে স্বীকার করেন তিনি। আলোচনায় রাজনীতিবিদরা বলেন, ব্যবসায়ীদের অবিশ্বাস করা বন্ধ করতে হবে। রিজভিন নেওয়াজের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁও হোটেলে বণিক বার্তার আয়োজনে চতুর্থ অর্থনৈতিক সম্মেলন। অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে 4টি কর্ম অধিবেশনে আলোচনায় অংশ নেন নীতি নির্ধারক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ। আলোচনায় উঠে আসে সমস্যা এবং সম্ভাবনা। আপনার উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হচ্ছে না, আমাদের বেসরকারি খাত নতুন করে কোনো ইন্ডাস্ট্রি এক্সপানশনে যাচ্ছে না, অনেকগুলো ব্যাংকের উপর বিদেশি কনফার্মিং ব্যাংকগুলো এক্সপোজার নিচ্ছে না। চাকরি হারিয়েছে তাদের সংখ্যা 14 লক্ষ, যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যাদের কোনো চাকরি নাই, তাদের একসময় চাকরি ছিল। যদি কেউ বলেন যে আমদানি করতে পারছেন না, সেটা আপনার সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। ব্যাংকিং খাতে ডলারের কোনো অভাব নেই, যে কোনো পরিমাণ ডলার আপনারা কিনতে পারবেন যদি আপনি বাংলাদেশি টাকা নিয়ে আসতে পারেন। ইকোনমিতে বিজনেস বলেন, ইনভেস্টমেন্ট বলেন, যদি ফুল ট্রাস্ট না থাকে এই ইকোনমি সহজে ঘুরে দাঁড়াবে না। রাজনীতিকরা অঙ্গীকার করেন, যে দলই সরকার গঠন করুক, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ থাকবে। রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই, সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি, সমন্বয় করবে রাজনীতি, বিকশিত করবে রাজনীতি। মগজ ঠিক থাকলে গোটা শরীর ঠিক ফাংশন করবে। গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা সুযোগ ছিল, আমরা বৈপ্লবিক কায়দায় হয়তো অনেকগুলো সমস্যার সমাধান করতে পারতাম, সেই সুযোগটা আমরা মিস করেছি। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, জিজ্ঞেস করেছি যে সরকারকে আপনারা দেখতে পাচ্ছেন নাকি, সরকার কি কি ভূমিকা নিয়েছেন, বলে সরকারকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। প্রত্যেকবারই বিএনপি যখন রাষ্ট্র পরিচয়ের দায়িত্ব পেয়েছে, বিএনপির বিরুদ্ধে অন্তত এই কথা বলা যায়নি যে বিএনপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বিএনপি অর্থনীতিকে সচল করেছে এবং এমনও বলা হয়েছে যে ইমার্জিং টাইগার আপনার বলা হয়েছে বাংলাদেশকে। আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশন দিকে যাব ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা সেক্টরে ডিরেগুলেট করা হবে যাতে করে বাংলাদেশের নাগরিকদের সরকারি অফিসে ঘোরাঘুরি করতে না হয়। এখান থেকে বাংলাদেশের নাগরিকদের মুক্ত করতে হবে। প্রায় 3.5 ঘন্টার টানা আলোচনা সঞ্চালনা করেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রযুক্তি খাতের উন্নয়নে বিদেশ নির্ভর না হয়ে প্রথমে দেশীয় বিশেষজ্ঞদের গুরুত্ব দেয়া এবং উন্নয়ন প্রকল্প নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে যাচাইয়ের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রাজধানীতে 10ম ব্র্যাক ব্যাংক ও ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। আইসিটি খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য 3 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানকে দেয়া হয় আইসিটি অ্যাওয়ার্ডস। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করছে ট্রাম্প প্রশাসন।
রাজধানী ওয়াশিংটনে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় এ নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগের পরিচালক জোসেফ এডলো জানান, প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই না করা পর্যন্ত আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে। অভিযুক্ত 29 বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে হত্যা চেষ্টার 2টি অভিযোগ আনা হয়েছে। লাকানওয়াল আফগান যুদ্ধে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জন্য কাজ করেছিলেন। এ ঘটনায় সকল আফগানের ভিসা স্থগিত ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প বলছেন এটি সন্ত্রাসী হামলা এবং বাইডেন প্রশাসন আফগানিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা আফগান নাগরিকদের প্রবেশের অনুমোদনের মাধ্যমে সমস্যা তৈরি করেছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঢাকায় জাপান দূতাবাসে চলছে 7 দিনব্যাপী চিত্র প্রদর্শনী মাল্টি লেয়ার্ড লেগাসিজ। ফিরোজ মাহমুদের একক এই প্রদর্শনীতে উঠে এসেছে ঐতিহাসিক নানা বিষয়। সুলতানা হিমুর রিপোর্ট। বেঙ্গল ও দক্ষিণ এশিয়ার ইতিহাসের বিবর্তন, ক্ষমতার পালাবদল, সামাজিক রাজনৈতিক পট পরিবর্তনের নানা বিষয় নিয়ে প্রদর্শনী মাল্টিলেয়ার্ড লেগাসিজ। নিউ ইয়র্ক প্রবাসী চিত্রশিল্পী ফিরোজ মাহমুদের শিল্পকর্মে উঠে এসেছে কলোনিয়াল যুগেরও গল্প। আমাদের কলোনিয়াল, প্রি কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল যে চিত্র ইতিহাস, সেইটাকে মূলত উপস্থাপন করা হয়েছে বেশি। আর অনেক সময় রাজা, বাদশাহ, নবাব, ইংরেজ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদেরও ছবি মাঝে মাঝে এটাতে উপস্থাপন করা হয়েছে। জাপান দূতাবাসে আয়োজিত প্রদর্শনীতে শিল্পকর্মগুলো নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন শিল্পী ও দর্শনার্থীরা। কত রকম ঘটনা ঘটে গেছে একের পর এক, কত রকম, সেই জিনিসটা খুব ভালো একটা এক্সিবিশন আমি মনে করি, এবং অনেক যত্ন করে কাজগুলো করেছে। আর্ট অ্যান্ড কালচারে যত বেশি বাড়বে, মানুষের মননের উন্নয়ন হবে এবং দেশটা আরো সুন্দর হবে। I am also learning his way of art and this is enjoying it. I just want to wish you a wonderful evening today. পেপার রাইম ও জাপান দূতাবাসের সহযোগিতায় প্রদর্শনী চলবে 1 ডিসেম্বর পর্যন্ত। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রতিষ্ঠার 50 বছর উদযাপন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী। এ উপলক্ষে রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে ছিল আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন। প্রধান অতিথি ছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। বিশেষ অতিথি ছিলেন জাদুশিল্পী জুয়েল আইচ ও শিল্পী ফাতেমাতুজ জোহরা। সূচনা বক্তৃতা করেন আমরা সূর্যমুখীর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড দল জলের গান। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে স্বর্ণের দামে 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেটে স্বর্ণের দাম 0.4% বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি $4,174.15 উঠেছে। 14 নভেম্বরের পর এটি স্বর্ণের সর্বোচ্চ দর। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লে দেশেও তার প্রভাব পড়ে। বর্তমানে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,08,167 টাকা। গত অক্টোবরে স্বর্ণের দর 2,17,000 টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগের প্রদর্শনীর মাধ্যমে শুরু কার্নিভাল অফ চেঞ্জ 2025, আলোচনা, কর্মশালা সহ নানা আয়োজন। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের ভাবনা, তাদের উদ্ভাবন আর নানা উদ্যোগের প্রদর্শনীর মাধ্যমে শুরু হলো কার্নিভাল অফ চেঞ্জ 2025। সাভারে ব্র্যাক সিডিএমএ প্রাঙ্গণে 2 দিনের এই অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি আলোচনা, কর্মশালা সহ ছিল নানা আয়োজন। 1 থেকে 12তম ব্যাচের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ নিবন্ধিত
নিয়োগ বঞ্চিত প্রত্যয়নধারী প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাহী আদেশে বয়স ও সনদের মেয়াদ শিথিল করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নিয়োগ প্রত্যাশীরা। তারা নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গেরও অভিযোগ করেছেন। বিক্ষোভকারীরা দ্রুত তাদের সমস্যার সমাধান ও নিয়োগের দাবি জানিয়েছেন। তেজগাঁওয়ে বিআরটিসি ট্রাক ডিপোর ম্যানেজার মাসুদ তালুকদারের অপসারণ দাবিতে কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। অন্যত্র বদলি হওয়ার পরেও তিনি ওখানেই থাকার চেষ্টা করছেন এমন অভিযোগে শনিবার সকাল থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। গণমাধ্যমে লিঙ্গ বৈচিত্র্য সম্পন্ন মানুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক নির্দেশিকা প্রণয়ন বিষয়ক কর্মশালায় বক্তারা বলেছেন, এখনও অধিকাংশ সংবাদ প্রতিষ্ঠানে প্রতিবন্ধিতা ও লিঙ্গ বৈচিত্র্য বিষয়ক স্পষ্ট নীতিমালা না থাকায় সংবাদ উপস্থাপনা, নিয়োগ, কর্মপরিবেশ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি যথাযথভাবে প্রতিফলিত হয় না। এই নির্দেশিকা তৈরির প্রাথমিক ধাপ হিসেবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ভয়েস মোহাম্মদপুর YWCA অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। আলোচনা করেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ ও প্রোগ্রাম অফিসার প্রিয়তা ত্রিপুরা, জেন্ডার বিশেষজ্ঞ সানায়া ফাহিম আনসারি এবং উন্নয়ন পরামর্শক সাইমা চৌধুরী। কর্মশালায় গণমাধ্যম কর্মীরাও অংশ নেন। ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ IDEB এর উদ্যোগে দেশের সেরা ইন্টেরিয়র ডিজাইনার অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠানে দেশের সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দেশে ইন্টেরিয়র ডিজাইন পেশার মান এবং দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে 2024 সাল থেকে IDEB অ্যালায়েন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড প্রদান শুরু করে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে IDEB-এর প্রেসিডেন্ট কামরুল হাসান, প্রবীণ স্থপতি শামসুল ওয়ারেস, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মোহাম্মদ আসিফুর রহমান ভূঁইয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাম প্রগতিশীল গণতান্ত্রিক 9টি দল নিয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট নামে বৃহত্তর জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন এই জোটটি একসঙ্গে আন্দোলন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। বামপন্থীদের জাতীয় কনভেনশন থেকে এ ঘোষণা দেওয়া হয়। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই জাতীয় কনভেনশন হয়। বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ কনভেনশনের আয়োজন করে। বাম গণতান্ত্রিক জোটের 6 শরিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPB, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও বাসদ, মার্ক্সবাদী এবং শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ এবং প্রয়াত বামপন্থী নেতা পঙ্কজ ভট্টাচার্য প্রতিষ্ঠিত ঐক্যন্যাপ নতুন জোটে যুক্ত হচ্ছে। বরেণ্য শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক এবং পেন বাংলাদেশের সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের স্মরণ সভা বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রেম ও প্রার্থনায় সৈয়দ মঞ্জুরুল ইসলাম শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার। সৈয়দ মঞ্জুরুল ইসলামের গল্পগ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করেন বাচিক শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রফেসর নজরুল ইসলাম, কবি আসাদ মান্নান, প্রফেসর ডক্টর সঞ্জিদা হোসাইন, সৈয়দা নোভেরা আনোয়ার সহ বিশিষ্টজনেরা। স্বাগত বক্তব্য রাখেন পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কবি জাহানারা পারভিন। দেশি বিদেশি চিকিৎসক ও গবেষকদের অংশগ্রহণে 4 ডিসেম্বর চট্টগ্রামে সাউদার্ন মেডিকেল কলেজে হবে প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। সম্মেলনে অংশ নেবেন 5 শতাধিক চিকিৎসক ও গবেষক। চট্টগ্রাম ক্লাবের সংবাদ সম্মেলন ও অবহিতকরণ সভায় এ তথ্য জানায় সাউদার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সে সময় বক্তব্য রাখেন সাউদার্ন মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, বৈজ্ঞানিক সম্মেলনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডক্টর মেহেরুন্নেসা খানম সহ অন্যরা। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে রূপসী বাংলা 2025 আলোকচিত্র প্রদর্শনীর পুরস্কার প্রদান করা হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। সংগঠনের সভাপতি AKM মহসিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। অনুষ্ঠানে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ABM রফিকুর রহমান সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ৮ দফা দাবি না মানলে ১.৫ লক্ষাধিক সরকারি বেসরকারি নার্সকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ NAB। দেশের মেডিকেল সেক্টরে কর্মরত স্টাফ নার্স ও মিডওয়াইফদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের সভাপতি বিলকিস জাহান চৌধুরী। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার অবস্থা বিদেশে নেয়ার মতো নয় জানালেন মির্জা ফখরুল। লন্ডনের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা। সংকটাপন্ন হলেও চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন খালেদা জিয়া। সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদে দোয়া। রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্তের সুযোগ না থাকায় মায়ের কাছে নেই বললেন তারেক রহমান। সর্বোচ্চ চেষ্টার জন্য প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা করছেন সিইসি। জাতীয় নির্বাচন ও গণভোটের বাস্তব ধারণা নিতে ঢাকায় ইসির মক ভোটিং। এবং উচ্চমূল্যের ফল ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন তরুণ উদ্যোক্তারা। নতুন প্রযুক্তি, পরিশ্রম আর সাহসিকতায় কৃষির চেহারা বদলে গড়ছেন দৃষ্টান্ত। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।